আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কানাডা দখল করতে চায় যুক্তরাষ্ট্র, সম্ভাবনা জোরালো, যেকোনো মুহূর্তে আসবে ঘোষণা। জানিয়ে দেব 3 ইহুদিকে গুলি করে নিহত করেছে 2 ফিলিস্তিনি যোদ্ধা। এরপরে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। জানিয়ে দেব সিউলে ব্লিংকেনের বৈঠক চলাকালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব ব্রিক্স জোটে পূর্ণ সদস্য হিসেবে যোগ দিল ইন্দোনেশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা দখল করবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেকোনো মুহূর্তে আসবে ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্প ফের কানাডা দখলের খায়েশ জানিয়েছেন। তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করতে চান। স্থানীয় সময় আজ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর কানাডাকে একীভূত করার পুরনো ইচ্ছা ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। এতে বিতর্কটি আবারও সমালোচনায় এলো। এর আগে গত বছর ডিসেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। বৈঠকে থাকা কানাডার এক মন্ত্রী বলেন, ট্রাম্প কানাডাকে এমন প্রস্তাব দিয়েছেন, তবে বিষয়টি সিরিয়াস কিছু নয়। তিনি মজা করেই এমন প্রস্তাব দেন। কানাডার জননিরাপত্তার বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মজা করেছিলেন, তিনি আমাদের টিস করেছিলেন। এই ইস্যুতে কোনোভাবেই কোনোরকম সিরিয়াস মন্তব্য ছিল না, কিন্তু এবার আবারও একই ধরনের কথা বলায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে, কারণ ট্রাম্প কানাডাকে একীভূত করার সুফল জানিয়েছেন। ট্রাম্পের মতে ট্রুডোর পদত্যাগের পর কানাডা 51তম অঙ্গরাজ্য হলে মার্কিনীদের মহান জাতিতে পরিণত হওয়া সম্ভব। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তবে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে, আর এভাবেই আমেরিকানরা এগিয়ে যাবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষই যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে চান। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন। প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন। আজ বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে নিজ বাসভবনে রিডো কটেজে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের ঘোষণা দিয়ে ট্রুডো বলেন, আমি মনে করি কানাডার জনগণ পরবর্তী নির্বাচনে প্রকৃত পছন্দের নেতা খুঁজে বের করার দাবিদার। তিনি স্পষ্ট করে এটা বলেন যে যদি আমাকে অভ্যন্তরীণ যুদ্ধে লড়তে দেওয়া হয় তাহলে কানাডিয়ানদের জন্য ব্যালট সেরা বিকল্প হতে পারবে না। আমি অনেক ভেবেছি এবং আমার পরিবারের সঙ্গে সমালোচনা করেছি। তারা আমার পদত্যাগের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এদিকে 3 ইহুদিকে গুলি করে নিহত করল 2 ফিলিস্তিনি। বন্দুকধারীর হামলায় 3 ইসরায়েলি নিহত হয়েছেন এবং 8 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিতে এই ঘটনা ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মিডিয়া নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছেন। তাতে বলেছে, অন্তত 2 ফিলিস্তিনি বন্দুকধারী বসতির বাইরের গাড়িতে একটি বাসে গুলি চালায়। তারপর তারা এই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় গুলিতে 70 বছর বয়সী 2 নারী এবং 35 বছর বয়সী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি অবৈধ বসতির বাসিন্দা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। গুলি চালানোর পর অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি গাজার অনুরূপ ধ্বংসযজ্ঞ চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আল ফান্দুক, নাবলুস এবং জেনিনকে জাবালিয়ার মতো করে দেখতে হবে। ইসরায়েলি বাহিনী গাজায় জাবালিয়া নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া সেখানে স্থল অভিযানও চালিয়েছে তারা। এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে।
2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা শুরুর পর যুদ্ধে ফিলিস্তিনের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 45,600, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও ইসরায়েল দাবি করে আসছে হামাসের 8টি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চলছে, এতে হামাস যোদ্ধারা নিহত হচ্ছেন। যোদ্ধারা বেসামরিক লোকদের মধ্যে অবস্থান করায়, তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে বহু প্রমাণ উপস্থাপন করছে, যেখানে ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। আজ সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এই অনুমোদন দেয় দেশটি। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে ট্রাম্প এখন তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। সরকার গঠনের আগে ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করা, 2021 সালে 6 জানুয়ারি মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করা, 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। এই ঘটনায় বেশ কয়েকজন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে 4 বছর আগে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবনে হামলা করলেও এবার শান্তিপূর্ণভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। এদিকে সিউলে ব্লিংকেনের বৈঠক চলাকালীন সময় ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি যখন ছোড়া হয়, তখন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দেশটির রাজধানী সিউলে বৈঠক করছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুরের দিকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্রটি। এটি 1100 কিলোমিটার পূর্ব দিকে সাগরে গিয়ে আছড়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী একটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যাকে মাঝারি পাল্লার বলে অনুমান করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1100 কিলোমিটার উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে আছড়ে পড়ে। উত্তর কোরিয়া যাতে আর কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে না পারে সেজন্য নজরদারি ও সতর্কতা জোরদার করছে সিউল। এদিকে ব্লিংকেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইউল একটি যৌথ সংবাদ সম্মেলনে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের শীর্ষ কূটনৈতিক ব্লিংকেন এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একাধিক প্রস্তাবের আরও একটি লঙ্ঘন বলে অভিহিত করেছেন। 5 নভেম্বর পূর্ব উপকূলে কমপক্ষে 7টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটি উত্তর কোরিয়ার প্রথম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। এদিকে ব্রিক্স জোটে পূর্ণ সদস্য হিসেবে যোগ দিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিক্স জোটের পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছেন। সোমবার 6 জানুয়ারি ব্রাজিল সরকার এই বিবৃতি ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছেন। বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া আগে থেকে ব্রিক্সে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। দেশটি উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি এবং তথাকথিত গ্লোবাল সাউথ এর স্বার্থ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। 2025 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করা ব্রাজিল জানিয়েছেন, জোটের সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে ইন্দোনেশিয়ায় অন্তর্ভুক্তিমূলক অনুমোদন করছেন। এই সম্প্রসারণের উদ্যোগটি 2023 সালের জোহান্সবার্গে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন অনুমোদিত হয়েছিল।